মাঝরাতে আমি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার ছোট্ট বোন বৃষ্টি আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আমি তখন ঘুমে বিভোর। আমি মনে করেছিলাম হয়বা আমি স্বপ্ন দেখছি। একটু পর তার এই অদ্ভুত আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায়। আমি তখন দেখতে পেলাম আমার ছোট বোন বৃষ্টি আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে। আমি তো তার এই সব দেখে খুবই আশ্চর্য হই। তারপর আমি ওকে বললাম, বৃষ্টি, তুই আমার সাথে এগুলো কি করতেছিস? তুই লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস নাকি? আমি তোর আপন বড় ভাই, তারপরও তুই? বৃষ্টি কোনো কথা না বলে তার ইচ্ছা পূরণের আশায় আরও বেশি পাগলামি করছে। রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে যাই। আমি তখন বৃষ্টির চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পাচ্ছিলাম। আমি কয়েকবার না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন অদ্ভুত এক সুখের আশায় আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমি আবির। বর্তমানে আমার বয়স 24 বছর। আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আমার বাড়ি সুনামগঞ্জ, কিন্তু চাকরির সুবাদে আমি সিলেট থাকি। আমার পরিবারে আমি, মা, বাবা আর ছোট বোন বৃষ্টি। আমার ছোট বোনের বয়স 17। ওই বছরে এসএসসি পরীক্ষা দিবে। বাবা সুনামগঞ্জ শহরে কাঠের ব্যবসায় করেন আর মা গৃহিণী। এবার আসি আসল ঘটনায়। সামনে আমার ঈদের ছুটি, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। বাড়ির সবার জন্য কেনাকাটা করলাম। ছোট বোন বৃষ্টির জন্য একটা 3 পিস ও একটা কালো বোরকা কিনলাম। বাবার জন্য পাঞ্জাবি ও মার জন্য কাপড় কিনলাম। সবার জন্য কেনাকাটা করে আমার অনেক খুশি লাগছিল। ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিলাম। তাই ঈদের 4 দিন আগে বাড়ি দিকে রওনা দিলাম। আর একটা কথা, আমি প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। চাকরিতে জয়েন করার পর আর বাড়ি যাওয়া হয়নি, তাই সবার জন্যই কমবেশি কেনাকাটা করেছি। বিশেষ করে আমার আদরের ছোট বোন বৃষ্টির জন্য। দীর্ঘ 4 ঘন্টা বাসে করে অবশেষে বাড়ি পৌঁছলাম। কারণ সুনামগঞ্জ শহর থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেল। বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে। মাকে ডেকে তুললাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম। অনেক রাত হয়েছে, তাই বৃষ্টিকে আর ডাকলাম না। ভোর 6টায় দেখি ছোট বোন বৃষ্টি ডাকাডাকি শুরু করেছে। রুমের দরজা খোলা ছিল, তাই ও বিছানার পাশে গিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকছে আর বলছে, ভাইয়া, আমার গিফট কোথায়? আমি ঘুম ঘুম চোখে বলছি, যা এখান থেকে পরে নিস। এখন আমাকে ঘুমাতে দে। কিন্তু ও নাছোড় বান্দা, ও গিফট না নিয়ে যাবেই না। তাই আমার গায়ের কম্বল ধরে টান দিয়ে কম্বল নিয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার অবস্থা খারাপ। আমার তো লজ্জা অবস্থা খুবই খারাপ, আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থায় দেখে। আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম। ওকে যেন আমি চিনতে পারছি না। এই 1 বছরে কত বড় হয়ে গেছে। একেবারে অচেনা লাগছে, তার রূপ আর সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমি এতদিন পর আমার আদরের ছোট বোনকে দেখছি। যেন আসমান থেকে নেমে এসেছে অচেনা এক পরী। আমার ঘরে এসেছে। শেষমেশ বৃষ্টির ডাকে আমার ধ্যান ভাঙল। বৃষ্টি বলল, এই ভাইয়া, কি দেখছিস এভাবে তাকিয়ে? মনে হচ্ছে এর আগে কোনো দিন আমাকে দেখিসনি। আমি বললাম, ও হ্যাঁ, আসলে তুই তো খুব বড় হয়ে গেছিস, আমি তোকে তো চিনতেই পারছি না। বৃষ্টি বলল, ভাইয়া, তুই আমাকে পরে মন ভরে দেখিস। আগে আমার জন্য কি এনেছিস তা আমাকে দে। আমি বললাম, আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এই বলে আলমারি থেকে ওর 3 পিস আর কালো বোরকা ওকে দিলাম। বৃষ্টি তো খুব খুশি। খুশিতে আমাকে এক আশ্চর্যভাবে ধরল। ওর এই আশ্চর্যভাবে ধরাতে আমার অবস্থা কিছু খারাপ হতে লাগল। একটু পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম। এমন সময় বৃষ্টি এসে বলল, ভাইয়া, ঈদে আমাকে নিয়ে সুনামগঞ্জ চা বাগানে ঘুরতে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, যাব। তারপর ঈদের আগের 2 দিন আমরা ভাই বোন মিলে অনেক জায়গা ঘোরাঘুরি করলাম। ঈদের দিনও আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম। বৃষ্টি বলল, অনেক দিন হয় জাফলং যাওয়া হয়নি। চল আমরা জাফলং ঘুরতে যাই। আমি বললাম, জাফলং তো অনেক দূর। আমরা কিন্তু একদিনে ফিরে আসতে পারব না। বৃষ্টি বলল, আমি এত কিছু জানি না, আমাকে নিয়ে যেতেই হবে। কিভাবে নিয়ে যাবে আমি জানি না। দরকার হলে ওখানে হোটেলে 1 রাত থাকব। তারপরও যাব।
আমরা তো আপন ভাই বোন, প্লিজ ভাইয়া তুমি না করো না। আমি বললাম, আচ্ছা মাকে বল যদি যেতে দেয় তাহলে যাব। আমার ছোট বোন বৃষ্টি খুবই চালাক। সে কিভাবে যেন মাকে রাজি করিয়ে ফেলল। তার পরের দিন আমরা দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। যেতে যেতে দুপুর হয়ে গেল। ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে। যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না, তাই আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম। ঈদের পরে হওয়ায় হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ছোট একটা রুম পেলাম, তাও সিঙ্গল। কি আর করা, ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে, তাই সব বুকিং। এজন্য সিঙ্গল রুমই নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম ঘুরতে। বৃষ্টি এমন পোশাক পরেছে যা দেখে বুড়ো থেকে জোয়ান পোলাপান সবাই শুধু ওর দিকে ভে করে তাকিয়ে থাকে। আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। এর মধ্যে এক ছেলে আর এক ছেলেকে বলছে, দেখরে ওই পাগলে একটা জিনিস পাইছে। আরেক ছেলে বলল, বন্ধু ওই মদনের কপালটা খুব ভালো। এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে বৃষ্টি আমাকে বাধা দিল। তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম। সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায়। তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম। আমাদের সাথে পাশের রুমের নতুন বিবাহিত স্বামী স্ত্রী জুটি বের হল। তারা আমাদের ডাক দিয়ে বলল, আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন? বৃষ্টি বলল, হ্যাঁ। আপনারাও কি হাঁটতে বের হলেন? উনারা বলল, হ্যাঁ। আমরা বের হলাম। ছেলেটা বলল, চলুন না, আমরা একসাথে হাঁটি। এলাকাটা পরিচিত না, তাই লোক বেশি হলে ভয় লাগবে না। আমরাও রাজি হলাম। তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচিত হলাম। ছেলেটার নাম হল রাকিব, আর মেয়েটার নাম পায়েল। হঠাৎ করে পায়েল বলে উঠল, আপনাদের না দুজনের খুবই মানিয়েছে। মেয়েটির কথা শুনে আমি ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। তখন কি বলবো বুঝতে পারছি না। তখন বৃষ্টি বলল, আপনাদেরও খুব মানিয়েছে। কয় মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? তখন রাকিব বলল, 2 মাস। তারপর সিয়াম বলল, আপনাদের কতদিন হল বিয়ে হয়েছে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ছোট বোন বৃষ্টি বলে উঠল, এই তো কিছুদিন। আমার যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। আমার বোন এসব কি বলছে? তখন রাকিব বলল, তাহলে তো আপনারা একদম পারফেক্ট সময়ে হানিমুনে এসেছেন। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে 3 মাস পেরিয়ে গেল। তারপরে পায়েল বলল, শুরু করল, আপনাদের কি প্রেমের বিয়ে, না অ্যারেঞ্জ ম্যারেজ? বৃষ্টি বলল, প্রেমের বিয়ে। এদিকে আমার রাগে গা জ্বলছে, বৃষ্টি কেন মিথ্যা কথা বলছে? বৃষ্টি কেনই বা ওদের সাথে এত নাটক করছে? হাঁটতে হাঁটতে রাত 9টা বেজে গেল। তখন আমরা সবাই আবার হোটেলে ফিরে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম ঘুমানোর জন্য। তখন রাইসা বলে উঠল, গুড নাইট, হ্যাপি হানিমুন। মজা করে টাইমগুলো কাটান, এই টাইম আর ফেরত পাবেন না। বৃষ্টিও কম না। সে বলে উঠল, আপনারাও মজা করুন, আমরা তো আজ রাতভর মজাতেই থাকব। আমি রুমে ঢুকে বৃষ্টিকে বলতে শুরু করলাম, বৃষ্টি তুই এসব কি শুরু করেছিস? আমরা ভাই বোন, তুই কি সব ভুলে গেছিস? বৃষ্টি বলল, ভাইয়া কি করব বল। ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি। ভাবলাম 2-একটা কথা বলে আলাদা হয়ে যাব, বা এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না। এখন আর কি করা? এখানে 2-4 দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়ে কাটিয়ে দেই। আমি বললাম, মানে? তুই কি বলছিস? বৃষ্টি বলল, আরে ভাইয়া, তোমাকে তো আর সত্যি সত্যি স্বামী হতে বলছি না, শুধু অভিনয় করতে বলছি ওদের সামনে। আমি বললাম, ওহ, তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার বউ। বৃষ্টি বলল, ছি ভাইয়া, তুই এগুলো কি বলছিস? আমি শুধু অভিনয় করতে বলছি, বাস্তবে হতে বলিনি। আমি বললাম, ওই আর কি, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, কালকে অভিনয় করব। তারপর বৃষ্টি আর আমি ঘুমিয়ে গেলাম। মাঝরাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন বৃষ্টি আমার সাথে কেমন জানি আশ্চর্য আচরণ করছে। তখন আমি গভীর ঘুমে। আমি মনে করেছিলাম হয়বা আমি স্বপ্ন দেখছি। একটু পরে তার ওই আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে।
আমি তার এই সব দেখে খুবই অবাক হলাম। তারপর আমি তাকে বললাম, বৃষ্টি, তুই আমার সাথে এসব কি করতেছিস? তুই কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস নাকি? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তোর আপন বড় ভাই। এরপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন বৃষ্টি কি যেন এক ইচ্ছা পূরণের আশায় আরও বেশি পাগলামি করছে। রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি কয়েকবার না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হওয়ার পরেও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সে যেন একেবারে পাগল, মানে একেবারে উন্মাদ হয়ে গেল। আমার ছোট বোনের যে এটা কৌশল তা আমি জানতাম। 5 মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থায় তাকে এমন করে দিল। আমার কাছে মনে হলো যেন আমি আর কোনোভাবে থাকতে পারছি না। তার আশ্চর্য কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি। সবশেষে আমার এমন অবস্থা হলো, তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই আর কে বোন। তখন শুধু মনের মধ্যে একটাই ইচ্ছা, পাশে থাকা মেয়েটিকে আপন করে পাওয়ার। কিন্তু মেয়েটি যে আমার আপন বোন তা আমার মাথায় নেই। এই সময় বন্ধুরা এমন অবস্থা হয়, তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না। আমারও ঠিক সেই রকমই হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যেন আমি মোমো আর আমার পাশে যেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সেই আগুনের তাপে আমার সবকিছু গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বারবার কেঁপে উঠছে আমার গা। আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম। সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যা হবার হবে। এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে। ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না। তারপর আমি চরমভাবে নেমে গেলাম। যদিও আমার ছোট বোন আমার থেকে 6 বছরের ছোট। প্রথম প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না। তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই আশ্চর্য। প্রায় 1 থেকে 1.5 ঘণ্টা একনাগাড়ে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই। প্রায় 1 থেকে 1.5 ঘণ্টা পর কোনো এক রূপকথার রাজ্য থেকে মনে হলো আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম। বন্ধুরা, তারপরেও সেখানে আরও একদিন থেকেছিলাম। আর সেই একদিনেও আমার ছোট বোনের সাথে আমার এই রকমই হয়েছিল। বন্ধুরা, ঘটনাটি আমার অতীতের একটি অপ্রত্যাশিত ঘটনা, যা হয়তো তোমাদের বিশ্বাস হবে না। তারপরেও এটাই সত্যি। বন্ধুরা, এই পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয়। তারপরেও ওইসব ঘটনা বাস্তব। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল। সবশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, যখন কোনো ছেলে অথবা মেয়ে সাবালক হয় তখন প্রত্যেকটা মানুষ, মানে ভাই হোক, বোন হোক অথবা বাবা বা অন্য যে কেউ হোক না কেন, তাদের সকলের শালীনতার থাকা প্রয়োজন, একসাথে বসবাস করা, একসাথে থাকা, সব কিছু থেকে পৃথক থাকাই উচিত। এতে করে মানুষের ইচ্ছা কম থাকবে। তাহলে হয়তো এরকম ধরনের নিষিদ্ধ দুর্ঘটনা আমাদের সমাজে কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সমাজে যে সমস্ত লোকেদের এরকম ধরনের মন মানসিকতা, তাদের প্রত্যেকেরই চরিত্রটা সংস্কার করা প্রয়োজন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন রাতে আমি তোমাদেরকে এরকম মজার মজার নতুন গল্প উপহার দিব। তাই তোমাদের বিশেষ অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের মজার গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে আজ। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। বৌদি চিৎকার করে কান্না করছিল, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তার চিৎকার বাহিরে গেল না। বৌদি কান্না করতে করতে বলল, প্লিজ দাদা, আমি তোমার বৌদি হই, তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর তোমার দাদা যদি জানতে পারে তাহলে আমাকে এই সংসারে আর রাখবে না। আমার 6 বছরের একটা ছেলে আছে, আমার সংসারটা এভাবে নষ্ট করো না।
তখন আমি বললাম, বৌদি এখন সজোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে দাদা কেন, কেউই তোমাদের বাড়িতে আসবে না। তারপরের ঘটনা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। তখন আমি কলেজে পড়তাম। আমাদের বাড়ির দক্ষিণ পাশে থাকত আমার সুনীলদার বউ। আমাদের পাড়ার সব বৌদির থেকে সুন্দরী ছিল সুনীলদার বউ। আমি আমার গ্রামে থাকি। গ্রাম হলেও আমাদের পাড়া-পড়শির মধ্যে সম্পর্ক ছিল খুবই নিবিড়। আমাদের বংশ ছিল অনেক বড়। গোটা পাড়ার ১০-১২টা বাড়ি আমাদের পরিবারেরই ছিল। তখন আমার কলেজের সেকেন্ড ইয়ার, গরমের ছুটি চলছে। ভালোই চলছে জীবন। সে সময় আগে থেকেই বৌদির সাথে আমার পরিচয় ছিল, কিন্তু তার সাথে বেশি মিশুক হওয়ার সাহস ছিল না। বৌদি আমাকে দাদা বলে ডাকত। ছোট বৌদি আমার থেকে ১ বছরের বড় হবে, কিন্তু বিয়ের পর এক ছেলে হওয়ায় সে হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো। আমি বিকেলে আমার নিজের ঘরে শুয়ে গল্প পড়ছি। তখন বৌদি আমাদের বাড়িতে এসেছিল, মায়ের সাথে গল্প করছিল। জানি না কেন বৌদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসে কথা বলার জন্য। তাই আমি ঘরের দরজাটা আলতো করে ভিড়িয়ে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এদিকে আসছে। তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আমার হাত ছিল কপালের উপর যাতে আমি দেখতে পারি, কিন্তু বৌদি যাতে বুঝতে না পারে। বৌদি আমার ঘরের দরজা ভেরানো দেখে একটু ইতস্তত বোধ করল আর বাইরে থেকেই বলতে লাগলো, দাদা ঘরে আছো? আমি সাড়া দিলাম না। তারপর বৌদি হালকা দরজাটা খুলল আর একটু উকি দিল আর তৎক্ষণাৎ আমাকে দেখে চলে গেল। আমি তো ভয়ে শেষ, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই। বৌদি সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম। আমার ইতস্তত বোধ হচ্ছিল বৌদি কি আমার সাথে কথা বলবে, কিন্তু বৌদি বলল, কোথায় যাও দাদা? আমি বললাম, একটু ঘুরতে বের হয়েছি। আমার তখন আত্মায় জল আসল। বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল। বৌদি বলল, কি হল দাদা? আমি বললাম, কই কিছু না তো। বৌদি বলল, কিছু দিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছে। কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে খুব টেনশনে আছো নাকি? এই বলে হাসতে লাগল। আমি বললাম, কি যে বলো না বৌদি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। বৌদি বলল, থাক হয়েছে, আর ভদ্র সাজতে হবে না। এরপর বৌদি বাড়ির দিকে যেতে লাগল। তারপর আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। ঘরের জানালা থেকে বৌদির কলের পাড় স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে ১ সপ্তাহ কয়েকদিন কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি যাতে ঘরে মশা ঢুকে না পড়ে, তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল। তখনই আমার নজর পড়ল কলের পাড়ে। সেখানে দেখতে পেলাম বৌদি বাসন মাজছে, হালকা হালকা বোঝা যাচ্ছিল। তখনই উঠে গিয়ে লাইট অন করল, দেখলাম বৌদি বাসন মাজা হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। তারপর মা ডাক দিল। আমি তাড়াতাড়ি গেলাম আর জানালাটা লাগাতে ভুলে গেলাম। তারপর আধ ঘন্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে, লাগাতে ভুলে গেছি। তখন রাত প্রায় 7:30 বাজে। গরমের সময় বুঝতেই পারছেন চারপাশে আবহাওয়া কেমন গরম থাকে। তখন বুঝতে পারলাম জল ঢালার শব্দ। তখন আমি ততটা গুরুত্ব দেইনি। আমি জানালাটা লাগাতে চলে গেলাম। জানালা লাগাব এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল দাদাদের কলের পাড়ে। চারপাশ অন্ধকার, শুধু কলের পাড়ে একটা লাইট জ্বলছে, সেই লাইটের আলোয় দূর থেকে আছে বোঝা যাচ্ছে সেখানে 2 জন মানুষ। আমি জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম। তার মিনিট 2 পর আমি বাস্তবে ফিরলাম। তখন আমার বুকের হৃৎপিণ্ড খুলে চলে আসবে এমন অবস্থা। আমি জানালাটা লাগালাম এবং বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তখন মা জিজ্ঞাসা করল, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি বললাম, ঘরে নেটওয়ার্ক পাচ্ছে না, একটু রাস্তায় যাচ্ছি, দরকার আছে। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ির বাইরে থেকে আমি ভাবছিলাম এখন কি করব। তখন আমার মাথায় চিন্তাশক্তি কাজ করছিল না। ভাবলাম লোকটা কে হতে পারে। অন্ধকারে যেতে লাগলাম দাদাদের বাড়ির পিছন দিকে। যেখানে যেতে আমার দিনের বেলা যেতেই ভয় করত, সেখানে আমি অন্ধকারে চলে আসলাম। সেটা ভেবে আমি নিজেই নিজের প্রতি বিশ্বাস করতে পারছিলাম না। সেই জায়গাটা অনেক গাছপালা ছিল আর ছিল প্রচণ্ড অন্ধকার। কলের পাশে একটা ঝোপ ছিল, আমি সেখানে চলে এসেছিলাম। সামনে শুধু একটা টিনের বেড়া ছিল আর সেই বেড়ার উপর প্রান্তে তারা ছিল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। আমার হাত পা কাঁপছিল, যদি কেউ দেখে ফেলে। তখনই আমি দিনের বেলা একটা প্রান্তে গেলাম। বুঝলাম লোকটি দাদা নয়, অন্য কেউ। মিনিট 10 পর বৌদি নিজের ঘরে চলে গেল। তারপর আমিও বাড়ি চলে আসলাম।
এরপর 5 দিন পেরিয়ে গেল। আমি সারাদিন শুধু ঘরে থাকা শুরু করলাম। সেই সময়কালে আমি বৌদির ছেলে রুদ্রেশকে বিকাল বেলা করে পড়াতাম আমাদের বাড়িতে। রুদ্রেশের বয়স ছিল 6 বছর। সে আমাকে কাকাই বলে ডাকত। বিকাল বেলা রুদ্রেশকে পড়াচ্ছি, বেশ কিছুক্ষণ পড়ানোর পর আর ভাল লাগছিল না। ভাবছি ছুটি দিয়ে দেব। সে সময় বৌদি আসলো রুদ্রেশকে নেওয়ার জন্য। বৌদি বলল, কি দাদা, রুদ্রেশকে পড়ানো হয়েছে? আমি তো তাকে তখনই ছুটি দিতাম, কিন্তু বৌদিকে দেখে বললাম, এই তো আর 10-15 মিনিট পরে ছুটি। তুমি একটু বসো, ওকে একবারে নিয়ে যাও। বৌদি বলল, আচ্ছা কাকি কোথায় গেছে? আমি বললাম, মা একটু বাজারে গিয়েছে, তুমি বসো। বৌদি বলল, ঠিক আছে। আমি রুদ্রেশকে পড়াচ্ছি, কিন্তু আমার মন বলছে অন্য কথা বলি। তুমি কিভাবে পারলে শুধু নিজের কথা ভেবে এমন কাজ করতে? তারপর আমি রুদ্রেশকে ছুটি দিয়ে দিলাম। বৌদিকে বললাম, না হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাও। আমি উঠে পড়লাম। রুদ্রেশকে নিয়ে নিচে উঠোনে আসলাম। বৌদি তখন সিঁড়ি থেকে আমাদের পিছন পিছনই নামছিল। ঠিক তখনই হোঁচট খেয়ে বৌদি পড়ে যাবে। সেই সময় আমি দৌড়ে গিয়ে বৌদিকে ধরে ফেললাম। তারপর বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি তোমার কোথাও লাগেনি তো? বৌদি বলল, না ঠিক আছে। তুমি না ধরলে পরেই যেতাম। থ্যাঙ্কস দাদা, এই বলে রুদ্রেশকে নিয়ে চলে গেল। তারপর কিছুদিন পর আমি নিজের উপর সাহস জাগিয়ে লাগানোর সিদ্ধান্ত নিলাম। সেদিন আমি আমার ঘরের জানালার সামনে বসে পর্যবেক্ষণ করতে থাকলাম। বৌদি কতবার কলের পাড়ে আসে দিনে। আমি সেই সময়টা লক্ষ্য করতে থাকলাম এবং বুঝতে পারলাম যে বৌদির সবথেকে বেশি বিকালের দিকে আসে। আর পাশের ফুলগাছগুলো জল দেয়, যা আমার ঘরে সেই জানালা থেকে কিছুটা দূরে। তবু স্পষ্ট দেখা যেত সব, কেননা সেই জানালা দিয়ে বৌদির সাথে অনেকবার কথা হতো। তারপর একদিন পাড়াতে এক প্রতিবেশীর বিয়ে ছিল, যেখানে সবার যাওয়ার কথা ছিল। সেদিন বিকালে আমি ঘরে শুয়ে ভিডিও গেম খেলছিলাম। তখন লক্ষ্য করলাম যে বৌদি কলের পাড়ে বাসন মাজছে এবং তারপরেই সে ফুলের গাছে জল দিবে। আমি আমার ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু ওই জানালাটা খোলা রাখলাম। আর ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। তারপর আমি জানালার সামনে একটা পার্ট অল্প আগে দিলাম, এমনভাবে যাতে আমার মুখ বাইরে থেকে দেখা না যায়। ভাবলাম, আজকে লোকটাকে আমি দেখবই। যাই হোক, কিছুক্ষণ পর বৌদি আসলো এবং ফুল গাছে জল দিতে লাগল। দেখতে দেখতে 10 মিনিট পার হয়ে গেল, বৌদি ফুল গাছের জল দিয়ে চলেছে। কিন্তু আজকে আর লোকটা আসলো না। একটু পর বৌদি সেখান থেকে বাড়ি চলে যায়। তারপর রাতে বাড়ির সবাই বিয়ে বাড়িতে যায়। সেখানে কিছুক্ষণ পরে দাদা বৌদিরাও যায়। বৌদির সেই সময় অনেক সেজেগুজে এসেছিল, কি সুন্দর লাগছিল দেখতে। সেই সময় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। বৌদির দিকে চেয়ে আছি, কিন্তু তখন বৌদি আমার দিকে তাকাচ্ছিল না একবারও। কেন জানি না, মনে হয় বৌদি আমাকে কি মনে করছিল। তারপর খাওয়া দাওয়া করলাম সবাই। তারপর একটু বসলাম বিয়ে বাড়িতে। বৌদি আমার পাশে বসেছিল, তারপর দাদা। কিন্তু বৌদির সাথে আজকে কথা বলতে কেমন যেন অদ্ভুত লাগছিল। তবু আমি বললাম, তো বৌদি কি খবর? বৌদি বলল, কিসের খবর চাও বলো দেখি। সেই মুহূর্তে আমি কিছু বলতে পারছিলাম না, কেন জানি না। তারপর বোকার মতো বলে ফেললাম, বাড়ি কখন যাবে তোমরা? বৌদি বলল, একটু পরে। বিয়েটা একটু দেখি আগে। আমি বললাম, ও আচ্ছা। তারপর আমি আর কিছু বললাম না। আমি বৌদির পাশে বসে রইলাম। সেই সময় রুদ্রেশ এসে আমার কোলে বসল। একটু পরে রুদ্রেশ বলল, মা আমার হিসি পেয়েছে। তারপর বৌদি ওকে বাইরে নিয়ে যেতে লাগল। তার কিছুক্ষণ পর আমিও পিছু পিছু গেলাম, যেটা বৌদি লক্ষ্য করল। আমি জানতাম আমার প্রতি বৌদির সম্মান আগের মতো নেই। বৌদি রুদ্রেশকে বাড়ির বাইরে রাস্তার পাশে নিয়ে হিসি করাচ্ছিল। হিসি করানো শেষ হলে রুদ্রেশ খাওয়ানোর জন্য ভিতরে চলে গেল। তখন আমি বৌদিকে বললাম যে, কি হল বৌদি, তুমি আজকে একটু চুপচাপ মনে হচ্ছে, ব্যাপার কি? বৌদি কিছু বলল না। তখন আমি বৌদির হাতটা ধরে বললাম, কি হয়েছে বৌদি? তখন বৌদি আমার হাতটা ছাড়িয়ে বলল, কই কিছু না তো, বলে চলে যেতে লাগল। তখন আমি বললাম, প্রতিদিন সন্ধ্যায় কলের পাড়ে লোকটাকে দেখি, উনি কে? তখন আমার ভিতরে এত কনফিডেন্স কোথা থেকে যে আসলো আমি জানি না। তারপর বৌদি রেগে গিয়ে আমার গালে একটা চড় মারল আর এখান থেকে চলে যেতে লাগল। বৌদি এই কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তখন বৌদি অবাক হয়ে গেল যে আমি কিভাবে জানতে পারলাম। ঠিক তখনই রুদ্রেশ এসে পড়ল। এরপর রুদ্রেশের সাথে বৌদি চলে গেল। বৌদি তখন ভিতরে চলে গেল, একটু পরে আমিও গেলাম। আমি বৌদির দিকে তাকিয়েছিলাম, কিন্তু বৌদি আমার দিকে তাকাচ্ছিল না।
আমি একটু ভয়ও পাচ্ছিলাম। বৌদি যদি মাকে বলে দেয় তাহলে তো আমি শেষ। তারপর আমি বাড়ি চলে আসলাম। পরের দিন বৌদি ফুল গাছে জল দিতে আসে না। তারপর কিছুদিন ধরে আসলো না। আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি কথাটা বলে ভুল করলাম। তারপরের দিন বৌদি আমাদের বাড়ি আসলো আর সোজা মায়ের কাছে চলে গেল। আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম। আজ আমি শেষ, এবার বুঝি সব বলে দেবে মাকে, এখন আমি কি করি? তাই আমি তারা কি কথা বলছিল শুনতে লাগলাম চুপি চুপি। তখন বৌদি আর আমার মায়ের মধ্যে স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল। আমি একটু নিশ্চিন্ত হলাম। তারপর বৌদি বলতে লাগলো যে রুদ্রেশের বাবা তো আজকে বাড়ি থাকবে না, তুমি সন্ধ্যার পর আমার বাড়িতে পৌঁছে দিও। কি পাঠানোর কথা বলছিল আমি জানি না। তারপর ওখান থেকে আমি রুমে চলে আসি, কিন্তু আজকে বৌদি আমার রুমে আসলো না। যার ফলে আমি আরও চিন্তায় পড়ে গেলাম। তারপর সন্ধ্যায় আমি বাড়ির পাশে রুহিলডাঙ্গা গেলাম আড্ডা দেওয়ার জন্য। তার একটু পরেই মায়ের ফোন আসলো বাড়ি যাওয়ার জন্য। তারপর আমি বাড়ি চলে আসলাম। মা বলল, যা এই ব্যাগটা গিয়ে তোর দাদাদের বাড়ি দিয়ে আয়। আমি তো শুনে খুশি হয়ে গেলাম, বললাম একটু পরে যাচ্ছি, আমার একটু কাজ আছে, এই বলে রুমে চলে গেলাম। তারপর আমি গিয়ে মাকে বললাম, এটাতে কি আছে? মা বলল যে এই ব্যাগটা তোর দাদাদের বাড়ির কিছু বাজার আছে। আজকে তোর দাদা বাড়িতে ছিল না বলে তোর বাবাকে দিয়ে বাজার করিয়ে নিয়েছিল। বিকেলে এসেছিল নিতে, কিন্তু তখন তোর বাবা আসেনি বাজার থেকে, যা এখন এটা বৌদিকে দিয়ে আয়। মাকে বললাম যে আমি এটা বৌদিকে দিয়ে সোজা রুহিলডাঙ্গা চলে যাব। আমার দরকার আছে, এই বলে চলে গেলাম ব্যাগটা নিয়ে। বৌদির বাড়িতে গেলাম। আমি জানতাম যে দাদা বাড়িতে নেই। তবু আমি দাদা ও দাদা করে ডাক দিতে লাগলাম। তারপর বৌদি ঘর থেকে বেরিয়ে আসলো, কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না। আর কথার উত্তর দিল না। আমি বললাম, দাদাকে বলো ব্যাগটা নিয়ে যেতে। বৌদি কিছুই বলল না। বারবার বলাতে বলল, তোমার দাদা বাড়িতে নেই। ব্যাগটা বারান্দায় রেখে চলে যাও। আমি তখন জেদ করে বলতে লাগলাম, আমি আসতে পারব না। রুদ্রেশকে বলো আসতে, এটা নিয়ে যেতে। বৌদি বলল, রুদ্রেশ ঘুমোচ্ছে। আমি কথা না বাড়িয়ে বারান্দায় যেতে লাগলাম। বারান্দার পাশে বৌদি দাঁড়িয়ে ছিল। আমি ব্যাগটা রেখে বৌদির দিকে দেখলাম, বৌদি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর কিছুই বলছে না। বৌদি তখন আমার দিকে তাকাল। আমাকে দেখে একটু ইতস্তত হয়ে বলল, হয়েছে, ব্যাগ রাখা হলে যাও। সেই সময় হঠাৎ সজোরে মুষলধারা বৃষ্টি নামল, চারিদিকে সজোরে বৃষ্টির আওয়াজ। এরপর হঠাৎ আমার ফোন বেজে উঠল। দেখলাম মায়ের ফোন। মা বলল, কোথায় তুই বৃষ্টিতে? আমি বললাম, আমি রুহিলডাঙ্গা আছি। মা বলল, কখন আসবি, ছাতা তো নিয়ে যাসনি। আমি বললাম, আমার এক বন্ধুর বাড়িতে আছি। আমার এই মিথ্যা বলা শুনে বৌদি আমার দিকে খুব বিস্ময়ে তাকিয়েছিল। মা বলল, বৃষ্টি কমলে তাড়াতাড়ি এসে পড়িস। আমি বললাম, ঠিক আছে, বৃষ্টি কমলে এসে পড়ব। তারপর ফোনটা রাখলাম। বৌদি আমার দিকে আগের মতো চেয়ে আছে। তখন সজোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির সেচ আমাদের দুজনের উপর চাপ পড়ছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ না দেখে মাকে ফোন করে বললাম যে আমি একেবারে সকালে বাড়ি ফিরব। আমি বন্ধুর বাড়িতে আছি। তারপর মা বলল, ঠিক আছে, সাবধানে থাকিস। ফোনটা রেখে বৌদির চোখের দিকে দেখলাম, বৌদির চোখে ছিল আগুন। তখন আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি আস্তে আস্তে আমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে লাগলাম। তখন বৌদি বলল, দাদা প্লিজ, আমি তোমার বৌদি হই, তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারব না। আর কোনোভাবে তোমার দাদা যদি জানতে পারে তাহলে আমাকে এই সংসারে আর রাখবে না। আমার 6 বছরের একটা ছেলে আছে, আমার সংসারটা এভাবে নষ্ট করো না। তখন আমি বললাম, বৌদি এখন সজোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে দাদা কেন, কেউই তোমাদের বাড়িতে আসবে না। বন্ধুরা, ভিডিওর মাঝে তোমাদের একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, প্লিজ বৌদি, তুমি মানা করো না। শুধু একবার, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। তোমার আর আমার এই কথা দুনিয়ার কেউ জানতে পারবে না। আমি জানি বৌদিকে যদি একবার লাইনে আনতে পারি তাহলে বৌদিকে আমার আর বিরক্ত করা লাগবে না, বৌদি আমার কাছে চাইবে। যাই হোক, বৌদি বলল, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি আমাকে আর কোনোদিন বিরক্ত করবে না, আর তোমার দাদাকে কিছু বলবে না। তখন আমি বৌদির মাথায় হাত দিয়ে বললাম, তোমাকে বিরক্ত করব, আর কখনো দাদাকে কিছু বলবো না।
তারপর বৌদি আমার সমস্ত আবদার মেনে নিল। আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু বৌদি আমাকে দিয়েছে। সেই বৃষ্টির রাত ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের রাত। রাতরাত বৃষ্টি হবার পর সকালের দিকে বৃষ্টি কমল। আসলে পিঁপড়ে যখন মিষ্টির সন্ধান পায় তখন সে মিষ্টির স্বাদ ভুলতে পারে না। আমারও ঠিক তেমন হল। তারপর সকালে আমি বাড়িতে আসলাম। শরীরটা তখন খুব ক্লান্ত লাগছিল। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না। একদিন আমাদের বাড়িতে কীর্তনের আয়োজন করা হলো। সেজন্য আমাকে বাড়ির অনেক কাজ করতে হতো। মা বলল, খবরদার আজকে রাতে বাড়ি থেকে বের হবি না। আজ রাতে বাড়িতে কীর্তন আছে। আজকে বাড়িতে থাকবি, না হলে তোর বাবা খুব রাগ করবে। তুই তো জানিস তো বাবা কেমন। আমি ঠিক আছে বলে স্নান করতে চলে গেলাম। স্নান সেরে বেরিয়ে খাবার খেয়ে ঘুম দিলাম। উঠলাম একেবারে বিকেলে, বেশ ঘুম হল। ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দায় বৌদি আর মা বসে মালা বানাচ্ছে। আমি একটু লজ্জা পেলাম বৌদির সামনে যেতে। বৌদিকে দেখে আমি আমার হাসি আটকাতে পারলাম না। তারপর মাকে গিয়ে বললাম, কি করছো তোমরা? মা বলল, দেখতে পারছিস না। মা সেখান থেকে অন্য কাজে চলে গেল। বুদি সেখানে মালা বানাচ্ছিল। আমি বৌদির কাছে গিয়ে বললাম, আমিও বানাব। বৌদি বলল, ঠিক আছে দাদা। এরপর বৌদি একটা হাসি দিল। আমি তারপর নিজের রুমে শুয়ে রইলাম। একটু পরে রুদ্রেশ আমার রুমে আসলো, বলতে লাগলো, কাকা কাকাই তোমার ফোনটা দাও না। আমি বললাম, কেন কাকে, কি করবে তুমি ফোন দিয়ে? রুদ্রেশ বলল, গেম খেলব, দাও না। আমি বললাম, এই নাও, কিন্তু এখানে বসে খেলতে হবে। তারপর রুদ্রেশকে ফোন দিলাম। রুদ্রেশ গেম খেলতে লাগল। এভাবে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমি রুদ্রেশকে বললাম, এবার দাও কাকাই। অনেক খেলেছ, আর না, এত ফোন দেখতে নেই। রুদ্রেশ বলল, আর একটু কাকাই। আমিও জোর করলাম না। রুদ্রেশ খেলতে লাগলো, আমি শুয়ে আছি। তখন বৌদি ঘরে প্রবেশ করল। বৌদি বলল, বাবা কি করছো তুমি কাকাইয়ের সাথে? রুদ্রেশ বলল, গেম খেলছি। বৌদি বলল, অনেক খেলেছ, এখন চল দেখি। এখনই কীর্তন শুরু হবে। তুমি বাইরে এসো। রুদ্রেশ বলল, আমি আর একটু খেলব মা। বৌদি তারপর আমার দিকে তাকাল। ঠিক তখনই মা বৌদিকে ডাকতে লাগলো, এসে পূজা, কই গেলি রে মা? বৌদিকে পূজা বলে ডাকে। বৌদি রুদ্রেশকে নিয়ে গেল। সন্ধ্যা হয়ে এল, বাড়িতে লোকজনের ভিড় বেড়ে গেল। কীর্তনের লক্ষ্য চলে আসল। কীর্তন শুরু হল। কীর্তনের আওয়াজে ঘরে থাকা যাচ্ছিল না। তাই বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি কীর্তন খুব জমে গিয়েছে। ওখানে বাবা মা, তারপর আমাদের গোষ্ঠীর সবাই, তারপর বৌদি। বৌদির কোলে রুদ্রেশ ও কীর্তনের তালে তালে হাত নাড়াচ্ছে। বৌদি ঘুরে আমার দিকে দেখল আর হালকা হাসল। তারপর মামাকে ডাকতে লাগলো, বলল, কীর্তনের কাছে এসে বসতে। তারপর আমিও গেলাম, বসলাম। আমার সামনে কাকি বসেছিল, আমার বাবার কাকাতো দাদায়ের বউ। তার পাশে বসেছিল। বৌদি বারবার ঘুরে আমাকে দেখছিল। এভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। কীর্তন তখন খুব জমে গিয়েছে। তখন মা বৌদিকে বলল যে তাদের বাড়ি থেকে প্লেটগুলো নিয়ে আসতে। বৌদি বলল, ঠিক আছে। মা বলল, বৌদিকে আমাকে সাথে নিয়ে যেতে, অন্ধকার ছিল তাই। আমি আর বৌদি রাস্তা দিয়ে যেতে লাগলাম। ভেবেছিলাম যে এই অন্ধকারে বৌদি আবার কি না কি বলে বসেন। তারপর আমি আর বৌদি তাদের বাড়ি আসলাম। বৌদিকে জিজ্ঞাসা করলাম, দাদা বাড়ি নেই? বৌদি বলল, আছে। যাও দেখো ঘরে। আমি ঘরে গেলাম। দাদা টিভি দেখছিল, আমাকে দেখে বলল, আরে বস। আমি বললাম, চলো, আমাদের বাড়ি কীর্তন হচ্ছে আর তুমি এখানে টিভি দেখছ। দাদা বলল, আজ আর যাব না, কালকে ভোরে কাজে যেতে হবে। তাই এখন শুয়ে পড়ব, খেয়ে দে। বৌদি দাদাকে খাবার দিল। আমি বসে টিভি দেখছিলাম। তারপর বৌদি এসে বলল, চলো দাদা, প্লেটগুলি নিয়ে নিয়েছি, আর দেরি করা যাবে না। তাহলে কাকে বলবে যে এখনো নিয়ে যায়নি? আমি বললাম, চলো। দাদা বলল, রুদ্রেশ কি করছে রে, ওকে এখনই দিয়ে যাস। সকালে স্কুল আছে। আমি বললাম, ঠিক আছে, ওকে দিয়ে যাব। দাদা বলল, আর সব শেষ হয়ে গেলে বৌদিকে এগিয়ে দিয়ে যা, সেই অন্ধকারে একা আসতে পারবে না। এরপর বাড়ি গিয়ে আমি রুদ্রেশকে দিয়ে আসি দাদার কাছে। রাত 12:30, বাড়ির সব কাজ শেষ। সবাই চলে গেছে। মা আর বুদি খাচ্ছে। মা বলল, বৌদিকে এগিয়ে দিয়ে আসিস। আমি বললাম, ঠিক আছে। বৌদি আমার দিকে চেয়ে হাসছিল। আমার রাগ হচ্ছিল।
মা বলল, বৌদিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আমি বললাম, কেন, এখান থেকে ওখানে বাড়ি আবার পৌঁছে দিতে লাগে নাকি? আমার যেতে হবে না, বুঝলে চলে যাবে। বৌদি বলল, দেখেছ কাকে কেমন? এই এত রাতে আমি কি একা একা যাব এই অন্ধকার দিয়ে? মা বলল, হ্যাঁ ঠিকই তো। ও কি একা যাবেন নাকি? যা শিগগিরই। আমি বললাম, আমার ঘুম পাচ্ছে, আমি যেতে পারব না। বৌদি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মা বলল, যাবি নাকি তোর বাবাকে ডাক দেব? এমনিতে মোবাইলের নেটওয়ার্ক না পেলে অন্ধকারে রাস্তায় চলে যায়। আর এখন দেখো তার নাকি ঘুম পেয়েছে। তুই কি রাতে 2টার আগে ঘুমাস? সারা রাত মোবাইল চালাস? আমি বললাম, ঠিক আছে যাচ্ছি। এত গভীরে যাওয়ার কি আছে? বৌদি বলল, চলো তাড়াতাড়ি, আমার দেরি হচ্ছে। এক টর্চ নিয়ে আমি আর বৌদি বেরিয়ে পড়লাম। বৌদি বারবার আমার দিকে দেখছে, তারপর হঠাৎ বৌদি বলল, চলো তাড়াতাড়ি বাড়ি, আমার দেরি হচ্ছে, তোমার দাদা অপেক্ষা করছে। আমি বললাম, কেন? আজকে কি কোনো প্ল্যান আছে নাকি? তারপর আমি কিছু বললাম না। তখন বাজে রাত 1:30। আমি আর বৌদি ছিলাম মেন রোডের পাশে, কাঁচা রাস্তা। তারপর বড়দিকে রেখে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 10টায় ঘুম ভাঙল, দেখলাম বাড়িতে কেউ নেই। আজ শরীরটা খুব ক্লান্ত লাগছিল। বুঝতে পারলাম যে মা বাবা সবাই হয়তো মাঠে গেছে। সেই সময় মাঠে অনেক কাজ থাকত। আমাদের জমিজমা ভালোই ছিল। কাজের লোক দিয়ে কাজ করাতো, বাবা সব দেখাশোনা করত। উঠে ফ্রেশ হয়ে পড়লাম। তখনই মা আসলো। মা বলল, কখনো উঠলি? আমি বললাম, এইমাত্র। তোমরা কোথায় ছিলে? মা বলল, মাঠে গিয়েছিলাম। নে বস, খেয়ে নে। আজকে আমাদের পিসির মেয়ের বিয়ে ছিল। তাই মাকে বললাম, বিয়েতে কে কে যাবে? মা বলল, কে কে মানে সবাই যাব, তুইও যাবি? আমি বললাম, আমি যাব না, আমার কোচিং আছে। মা বলল, একদিন কোচিংয়ে না গেলে মহাভারত অশুদ্ধ হবে না। আমি বললাম, অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, যাওয়া হবে না। মা বলল, তোকে যেতেই হবে। একা একা বাড়িতে থাকবি নাকি? আমি বললাম, ধুর, ভালো লাগে না। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে আসে মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি বাবা কাজের লোকদের কি যেন বলছে। আমি বাবার কাছে গেলাম। বাবা বলল, আজকে কোচিং নেই। আমি বললাম, আজকে বিকেলে পিসির বাড়ি থেকে যাবে। বাবা বলল, যেতে তো সবাইকেই হয়, কিন্তু মাঠে তো অনেক কাজ। কি যে করি? আমি বললাম, আমার কোচিং আছে, আমার যাওয়া হবে না। তারপর আমি মাঠে হাঁটতে থাকি। তখন হঠাৎ দেখতে পাই বৌদিকে। বৌদি আর দাদা মাঠে হাঁকছে, তারপর আমিও যাই তাদের কাছে। দাদা বলল, কিরে, কি খবর? আমি বললাম, এই তো মাঠে এসেছিলাম ঘুরতে। বৌদি আমার দিকে দেখছিল না। বৌদি হয়তো রাগ করছে আমার উপর। আমি বললাম, তোমরা বিয়েতে যাবে না? দাদা বলল, হ্যাঁ যেতে তো হয়, কিন্তু আমাদের সবার যাওয়া হবে না, কারো না কারো বাড়ি থাকতে হবে। আমি বললাম, ও আচ্ছা। তারপর বাবা ডাক দিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি, তুই একটু এদিকে খেয়াল রাখিস। আমি বাড়ি থেকে খেয়ে আসছি। আমি বললাম, ঠিক আছে। দাদা বলল, আমিও বাড়িতে যাই, কাজে যেতে হবে, স্নানটা সেরে ফেলি। বৌদি বলল, যাও, আমি মাঠে থেকে কিছু শাক নিয়ে নেই। তারপর আমি মাঠে কাজের লোকের কাছে যাই আর দাদা বাড়ি চলে যায়। আমি দূর থেকে দেখছি যে বৌদি ভুট্টা ক্ষেতের কাছে শাক তুলছে। তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কাজের লোকেদের বললাম যে, তোমরা কাজ করো আর আমি দিক থেকে একটু আসছি। কাজের লোক বলল, ঠিক আছে। আমি বৌদির দিকে সরাসরি গেলাম না। আমি খানিকটা ঘুরে গেলাম। কারণ মাঠে অনেক লোক ছিল যে যার কাজ করতে ব্যস্ত। আমি ভুট্টা ক্ষেতের কাছে যাই। তারপর কি হয়েছিল সেটা বলবো গল্পের পরের অংশে। গল্পটি শেষ অংশ দেখার জন্য তোমরা যারা সামিয়া ব্লগ চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।